আজ থেকে 2 বছর আগে কাটায় কাটায় যদি হিসাব করে এই পরিবেশটা ছিল না। এই পরিবেশ এসেছে জুলাইয়ের ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে। তবে হ্যাঁ, এই ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। সেই দিন একটা গণহত্যা সংগঠিত হয়েছিল। স্পষ্ট দিবালোকে লগি বইটার তাণ্ডব চালিয়ে আমাদের সহকর্মীদেরকে খুন করা হয়েছিল। লাশগুলা মাটিতে পড়ে যাওয়ার পরে তাদের লাশের উপর উঠে তারা নাচানাচি করেছিল। বিশ্ব বিবেক এইটা দেখে স্তম্ভিত হয়েছিল। শিশুরা ভয় পেয়ে কয়েক রাত ঘুমাতে পারেনি, এটি ছিল তাদের মা বাপের কথা। একটা মামলাও হয়েছিল, কিন্তু এই তাণ্ডব যারা চালিয়েছিল তারাই পরবর্তী পর্যায়ে কায়দা করে বোঝাপড়ার মাধ্যমে ক্ষমতায় আসার পরে মামলাটা তারা খারিজ করে দেয়। এই মামলা ইনশাআল্লাহ যথাসময়ে আবার পুনরুজ্জীবিত হবে। এরপরে এরা ক্ষমতায় এসে প্রথমেই হাত দিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে। 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে কষ্ট দিল এবং তাদের কাউকে কাউকে হত্যাও করল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে কার্যত আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার চক্রান্তের প্রথম ধাপ বাস্তবায়িত হলো। এই হত্যাকাণ্ডের পরে তার ন্যায্য বিচার এখনো নিহত অথবা শহীদদের পরিবার এখনো পায়নি, বরঞ্চ বিচারের নামে তামসা করা হলো। দুইটা তদন্ত কমিটি গঠন করা হলো। তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা করলো, সেনাবাহিনী একটা করলো। সেই দুইটা তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ কিংবা ক্ষতিগ্রস্ত পরিবার কেউই জানতে পারল না। ধামা চাপা দেওয়া হলো, কারণ ওটা বের হলে গর্তের ইঁদুর বের হয়ে আসবে। মানুষ জেনে ফেলবে এদের পিছনে কারা ছিল। শুধুই কি এই দেশের দুষ্কৃতিকারীরা ছিল, নাকি অন্য কারো হাত ছিল, এগুলা সব বের হয়ে আসবে। এই জন্য এই রিপোর্টগুলাকে ধামা চাপা দেওয়া হয়েছে। তবে সত্য চাপা পড়ে না। এই সরকার পালিয়ে যাওয়ার পরে এই ব্যাপারে গঠিত তদন্ত কমিশন তারা অনেকটাই বের করে আনতে সক্ষম হয়েছে। এখানে অনেক রাঘব বুয়াল এবং তাদের পিছনের ছায়া কালো শক্তিও এখানে চলে এসেছে। আগামীতে আশা করি এটা আরো স্পষ্ট হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 28 অক্টোবর যাদেরকে খুন করা হয়েছে, 9 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যাদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। এরপরেই সংকটটা এসেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে। এই অন্যায্য প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে সাধারণ জনগণ সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল। সারা দেশ তাণ্ডব চালিয়ে আমাদের শত শত সহকর্মীকে সেদিন হত্যা করা হয়েছে। এটি ছিল তৃতীয় গণহত্যা এই সরকারের হাতে। ক্ষমতায় আসার আগে একটা, ক্ষমতার পরে একটার পর একটা। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এরপরেই 13 সালের 5 মে শাপলা চত্বরের গণহত্যা। নিরীহ আলেম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে সেদিন নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। যিনি সরকারের প্রধান নির্বাহী ছিলেন তিনি ব্যঙ্গ করে বললেন, কেউ ওখানে মরে নাই, হেফাজতের লোকেরা রং ছিটিয়ে তারা শুয়ে পড়েছিল। লজ্জা। আমি বাদ দিলাম প্রধানমন্ত্রী, একজন মানুষের বিবেক কোথায় যায়? মানুষকে অবলীলায় খুন করার পরে মানুষকে নিয়ে এরকম আবার বিদ্রুপ করা হয়। এটি ছিল তাদের হাতে তৃতীয় গণহত্যা, চতুর্থ গণহত্যা। সম্মানিত ভাইয়েরা, এরপরে একের পর এক সারা বাংলাদেশের
প্রত্যেকটি জেলা উপজেলায় বিভিন্ন ছুতানাতায় মানুষকে ধরে নিয়ে কাউকে করা হয়েছে গুম, কাউকে করা হয়েছে খুন, কাউকে করা হয়েছে পঙ্গু, এবং কাউকে নির্যাতন করে জেলে পুরা হয়েছে। তাদের নির্যাতনের হাত থেকে কুলের শিশুও রক্ষা পায় নাই, 90 বছরের বৃদ্ধ রক্ষা পান নাই। ছেলেকে খুঁজতে গিয়ে মা বাপকে ধরে এনেছে। এই কেস একটা নয়, দুইটা নয়, শত শত। মানবতা এভাবেই তখন দুঃখে দুঃখে লাঞ্ছিত হয়েছে। এই গোটা সময় জুড়ে 15.5 বছরে যাদেরকে খুন করা হয়েছে, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এরপরে আসলো জুলাই। এটি হলো 5ম গণহত্যা। এই জুলাইতে অতীতের ফেসিবাদী কায়দায় ছাত্রদের ন্যায্য দাবিকে দমিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমাদের মেয়েদের গায়ে এই হেলমেট বাহিনী হাত দিল। সারা বাংলাদেশ জ্বলে উঠল। 16 তারিখের প্রতিবাদে সারা বাংলাদেশে প্রচন্ড বিক্ষোভ। সেই 16 তারিখে দেশ এবং জাতির গর্বের সন্তান, বীরদের বীর আবু সাইদ বুক পেতে ডানা মেলে গুলি কবুল করে নিয়েছিল, কিন্তু অন্যায়ের প্রতিবাদ থেকে এক সুতা পরিমাণ সরে যায়নি। সে জাতিকে জীবন দিয়ে গেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে জাতির জন্য কিভাবে গৌরবের জীবনটা উৎসর্গ করতে হয়। একই দিনে আরো 5 জন, ঢাকায় 2 জন, চিটাগাঙ্গে 3 জন, এই সব মিলাইয়া টোটাল 6 জন দুনিয়া থেকে বিদায় নেয়। একজন শুধু অপরিচিত, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ঢাকার 2য় জন ছিলেন অতি ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কেরানীগঞ্জের মানুষ। সম্মানিত ভাইয়েরা, এখান থেকেই 24-এর আন্দোলনের চূড়ান্ত ত্যাগ শুরু হলো। 17-18 তারিখ সারা দেশে এই 2 দিনে 120 জনের অধিক মানুষকে খুন করা হলো। তারপরে থেমে থেমে খুনের পালা চলল। দিশাহারাই সরকার জনগণের স্রোত আটকাতে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের 31 তারিখ জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিল, কিন্তু সেদিন করল না, করল গিয়ে 1 আগস্ট। এতদিন পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল। যখন আমাদেরকে নিষিদ্ধ করা হলো, আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, প্রতিবাদ জানালাম। প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মী এবং দেশবাসীকে ছাত্রদের পাশে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানালাম। এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানালাম। 3, 4 এবং 5 এই 3 দিনে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, জনপদ নাই যেখানে প্রতিবাদী জনতাকে খুন করা হয় নাই। এই সংখ্যা কত আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবেন না। জাতিসংঘ তাদের রিপোর্ট অনুযায়ী বলেছে যে এটা 1452 হতে পারে। কেউ 2000 বলছেন, কেউ কিছু কম বলছেন, কেউ বেশি বলছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আমার ধারণা যে এই সংখ্যা নির্ধারণ করা কঠিন হবে, কারণ যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ গুম করা হয়েছে খুনের পর, তাদের তো কোনো হিসাবই পাওয়া যাবে না। কোথায় তাদেরকে গুম করা হচ্ছে তার তো কোনো পাত্তা নাই। আসলে ট্রাকের উপর মানুষগুলাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে, তার হিসাব কে দেবে? এখনো বিভিন্ন জায়গায় গেলে কিছু মানুষ আমাদের সাথে দেখা করে বলেন যে আমার সন্তানটা, আমার স্বামীটা, আমার বাবাটা সেই যে গেল আর তো আসলো না। আপনারা কি জানেন যে তারা জীবিত না মৃত? যদি মৃত হয় তাকে, তাহলে তাদের কবরটা কোথায়? আমরা ওই কবরগুলা দেখে একটু মানসিক শান্তি নিতে চাই যে এটা আমার বাবার, এটা আমার ভাইয়ের, এটা আমার স্বামীর কবর।